গত ৮ বছর ধরে যে মেয়েটা আমার বাসায় কাজ করত সেদিন হঠাৎ করে সে বলে উঠল সে নাকি আমার বাসায় আর থাকবে না। কিন্তু যাওয়ার আগে সে যা করলো সেটা আমার পুরো জীবনটাকেই উল্টে দিল। সে আমার হাতে খুবই ভারী এবং মোটা একটা খাম ধরিয়ে দিল। ভিতরে গুনে দেখি এই ৮ বছরে আমি তাকে যত টাকা দিয়েছি সব আছে, ১ টাকাও কম নেই। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। সে গলা নিচু করে বলল, আফা, আমি আপনার ঋণ নিয়ে থাকতে চাই না, কিন্তু একটা কথা যে আমাকে বলে যেতেই হবে, না বলে গেলে আমার বুকটা পুড়বে। বড় ঘরের আলমারির একদম ভেতরের দরজাটা ওটা পেরেক মারা না, ওটা কিন্তু খোলা যায়। আমি কিছু বলার আগে সে ব্যাগটা কাঁধে তুলে বাসা থেকে চলে গেল। আমি দাঁড়িয়েই রইলাম। তার বলা কথাটা আমার মাথার ভিতরে ঘুরতে লাগলো। আমার সেই আলমারিটা পুরো দেওয়াল জুড়ে বানানো, 6টা দরজার সবচেয়ে শেষের দরজাটা রাশেদের কাপড়ের জন্য। ওই জায়গাটার পেছনে একটা কাঠের বোট আছে, ওটা আমি জানি। 2 বছর আগে একবার নাড়তে গিয়েছিলাম, রাশেদ আমাকে বাধা দিয়ে বলেছিল ওটা নাড়িও না, আলমারিটা ধরে রাখতে পেরেক মারা আছে। তারপর আর হাত দেইনি, কিন্তু আজ কথাটা মনে পড়তে বুকের ভেতরে কেমন একটা সন্দেহ জন্ম নিল। আমি নিচে বসে ভালো করে দেখলাম, পেরেক তো নেই, বরং একটা ছোট ছাপ বোতাম। হাত দিয়ে আস্তে করে একটু চাপ দিতে কার্ডটা খুলে গেল। ভেতরে একটা কালো চামড়ার ব্যাগ, ওটা দেখে আমার হাতটা কাঁপছিল, তবুও খুললাম। প্রথমেই একটা মোবাইল ফোন, পাসওয়ার্ড চাইলো। প্রথমে রাশেদের জন্মদিন দিলাম, ভুল। এরপর আমাদের বিবাহ বার্ষিকীর তারিখটা দিলাম, সেটাও ভুল। আমার তখন হঠাৎ করেই মনে পড়লো রাশেদ একদিন বলেছিল খুব স্পেশাল একটা তারিখ আছে। আমি সেটা ট্রাই করলাম। আশ্চর্যজনকভাবে মোবাইলের লকটা খুলে গেল। আমার বুকের ভেতরটা ধক করে উঠলো। আমি সরাসরি হোয়াটসঅ্যাপে ঢুকলাম। একটা মাত্র চ্যাট, উপরে পিন করা, নাম লেখা প্রাণ। শেষ মেসেজ গতকাল রাত 11টায়। মেসেজে লিখা, এই শোনো, আজকে তোমার ছেলে প্রথম বাবা বলে ডেকেছে, তুমি আসবে না? সাথে 1 মিনিট 15 সেকেন্ডের ভিডিওটা প্লে করলাম। একটা 3 বছরের ছোট্ট ছেলে, একটা নীল রঙের জামা পরে। বাচ্চাটা হাসতে হাসতে বলছে, বাবা, ওটা আমাদের বাসা না। আমার চোখ দুইটা ঝাপসা হয়ে এলো। আমাদের বিয়ের 8 বছর হয়ে গেল, কোনো সন্তান নেই। ডাক্তার বলেছে আমি ঠিক আছি, কিন্তু রাশেদ কখনোই পরীক্ষা নিরীক্ষা করাতে রাজি হয়নি। আমি চ্যাট স্ক্রল করলাম। 3 বছরের বেশি সময় ধরে কথা, আর সেটা প্রতিদিন। তুমি আসবে না? আমি অপেক্ষা করছি। ছেলেটার ভীষণ জ্বর। রাশেদের উত্তরগুলো ঠান্ডা, আজকে তো পারবো না সোনা, কালকে আসবো। ওষুধ খাওয়াও। কখনো কখনো লিখছে, আর তো মাত্র 2টা বছর, একটু কষ্ট করে অপেক্ষা করো। দেখতে দেখতে সময়গুলো চলে যাবে, সবকিছুই তোমার নামে করে দিব। আমার হাত দুটো ঠান্ডা হয়ে আসছে। ব্যাগের ভিতরে আরো কিছু কাগজ, একটা ফ্ল্যাটের দলিল, ঢাকার একটা অভিজাত এলাকার 1300 ফিট স্কোয়ারের ফ্ল্যাট, মালিকের নাম সাবিহা, ব্যাংক স্টেটমেন্ট, প্রতি মাসে 10 তারিখে 50,000 টাকা করে ট্রান্সফার। গত 4টা বছর ধরে একটা মাসের জন্য টাকা পাঠানো বাদ যায়নি। একটা ছোট বক্স, ভেতরে একটা সোনার চেইন, কার্ডে লেখা শুভ জন্মদিন সাবিহা। কিন্তু আমার নাম তো তিশা, সে কখনোই আমাকে এভাবে ডাকে না। সবকিছুই আগের মতো রেখে দিলাম। আলমারি বন্ধ করে দিলাম, কাপড় গুছিয়ে নিলাম, তারপর নিচে এসে চুপায় বসে রইলাম। রাশেদ বলেছে 9টায় আসবে। 8 বছর ধরে সে সপ্তাহে 4 দিন বাসায় খায় না। আমাকে বলতো ব্যবসায়ের কাজ। আজ বুঝলাম সে আসলে অন্য একটা বাসায় যায়। রাত 9:30-এর দিকে রাশেদ বাসায় ফিরল, মুখে হাসি। আমি স্বাভাবিক গলায় তাকে বললাম, খেয়ে এসেছ? সে বলল হ্যাঁ। বহু কষ্টে আমি নিঃশ্বাসটা আটকে রাখলাম। সে আলমারিটা খুলল। এক মুহূর্তের জন্য তার হাতটা আলমারির বোতামের দিকে গেল। আমার বুকটা থেমে গেল, কিন্তু সে কিছুই বুঝতে পারলো না। কাপড় রেখে বাথরুমে ঢুকে গান গাইতে লাগলো। আমি বহু বছর পরে তাকে বাথরুমে গান গাইতে শুনলাম। পরের দিন সকালে সে তাড়াতাড়ি করে বের হয়ে গেল। আমি ফোন করলাম আমার পুরনো বান্ধবী নাদিয়াকে, তাকে সবকিছুই খুলে বললাম। নাদিয়া সবকিছু চুপ করে শুনে বলল, তুই কিছু বুঝতে দিবি না, আগে সবকিছুই জেনে নে। দুপুরে নাদিয়া আমাকে মেসেজ করলো, বলল মেয়েটার নাম সাবিহা, বয়স 27, আগে তোর স্বামীর রেস্টুরেন্টের ম্যানেজার ছিল, 6 মাসের মতো কাজ করে ছেড়ে দেয়। এরপর 3 মাসের মধ্যেই ওই ফ্ল্যাটে উঠে। গাড়ি, টাকা সবকিছু রাশেদের। ছেলেটার জন্ম 4 মে 2019। নাদিয়ার মেসেজগুলো পড়তে পড়তে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল, কিন্তু কান্নার চাইতেও বেশি কষ্ট হচ্ছিল অপমানের। আমি শূন্য পকেটে যে মানুষটার পাশে দাঁড়ালাম, যার ব্যবসা দাঁড় করালাম, তাও আবার নিজের সমস্ত গহনাগাটি বিক্রি করে তার হাতে তুলে দিয়ে, সে আমাকে সরিয়ে দিয়ে অন্য আরেকটা জীবন বানিয়েছে। আমি আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখলাম, আমি কি সত্যি এতটা অপ্রয়োজনীয় হয়ে গেছি? দুপুর 2টার দিকে আমি গাড়ি নিয়ে বের হলাম সোজা সেই এলাকায়। 3 নম্বর বিল্ডিং, 2য় তলা, 201,
দরজার সামনে দাঁড়িয়ে আমার হাত কাঁপছিল। ডোরবেল চাপলাম। ভেতর থেকে ছোট্ট একটা কণ্ঠ, মা মা, কে জানি এসেছে। আমার বুকটা ভেঙে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। দরজাটা ধীরে ধীরে খুলছে। দরজাটা ধীরে ধীরে খুলতে সময়টা যেন থেমে গেল। একটা মেয়ে, মাঝারি ধরনের গরম, ফ্যাকাশে মুখ, চেহারা ভরা ক্লান্তি আর সতর্কতা, দরজার ফাঁকে তাকিয়ে আছে আমার দিকে। ওই সাবিহা। আমার চোখ দুইটা এক মুহূর্তে আটকে গেল। আমি কিছু বলার আগেই ভেতর থেকে ছোট্ট একটা ছেলে দৌড়ে এলো। সাবিহার পায়ের কাছে এসে দাঁড়ালো। তার চোখে কৌতূহল আর মুখে হাসি। মা, এটা কে? আমার বুকের ভিতরটা হু হু করে উঠল। সাবিহা ছেলেটার মাথায় হাত রেখে বলল, ভেতরে যাও আয়ান, আমি আসছি। ছেলেটা একটু তাকিয়ে থেকে ভেতরে চলে গেল। দরজার সামনে নীরবতা। আমি ঠোঁট ভিজিয়ে বললাম, আমি তৃষা। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপরে যেন সবকিছুই সে বুঝে গেল। আর তার মুখের রংটাও বদলে গেল। কিন্তু সে দরজাটা বন্ধ করলো না, বরং সে একটু সরে দাঁড়িয়ে বলল, ভেতরে আসুন। আমি একটু অবাক হলাম। ভেবেছিলাম সে চিৎকার করবে, রাগারাগি করবে, আর তা না হলে দরজাটা অন্তত বন্ধ করে দিবে। আমি ভেতরে ঢুকলাম। ফ্ল্যাটটা খুবই যত্ন নিয়ে সাজানো। দেওয়ালে ছবি, সোফার পাশে খেলনা ছড়িয়ে আছে। আমার চোখ দুইটা নিজে থেকে ঘুরে ঘুরে সবকিছু দেখছিল। হঠাৎ একটা ছবি চোখে পড়ল, রাশেদ আর সাবিহার, আর মাঝখানে সে ছোট্ট ছেলেটার। 3 জনের হাসি, একটা সম্পূর্ণ পরিবারের মতো। আমার দৃষ্টিটা সরিয়ে নিলাম। সাবিহা শরবতের গ্লাস এনে সামনে রাখলো। তার হাতটা কাঁপছিল, আমার মতোই। আমি গ্লাসটা ধরলাম, কিন্তু শরবতটা খেলাম না। কিছুক্ষণ চুপ থাকার পরে আমি বললাম, কতদিন? সে মাথা নিচু করে বলল, 4 বছর। আমার বুকের ভেতরটা কেউ যেন মুঠো করে চেপে ধরলো। তাকে বললাম, তুমি জানতে না সে বিবাহিত? সাবিহা একটু মাথা নেড়ে বলল, হ্যাঁ। আমি হাসলাম। সে বলে উঠল, আমি প্রথমে জানতাম না যে আমি প্রেগন্যান্ট হয়ে যাব। যখন জানলাম সে বলেছিল সব ঠিক করে দেবে, আপনাকে নাকি ছেড়ে দেবে, আর আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেবে। আমার শ্বাস ভারী হয়ে উঠল। সাবিহা আরো বলতে লাগলো, সে প্রথমে বলল তার সময় লাগবে, কারণ ব্যবসা বাণিজ্যের কিছু ব্যাপার আছে, ওগুলো আগে ঠিকঠাক করতে হবে। আপনি অসুস্থ, আপনাকে এই অবস্থায় ছেড়ে দেওয়া যাবে না। আমি অবাক হয়ে ফিসফিস করে বললাম, আমি অসুস্থ? সাবিহা তখন বলল, হ্যাঁ, তখন তো সে তাই বলেছে। আমি আমার কান্না আর ধরে রাখতে পারলাম না। সে আমাকে কখনোই ডাক্তার দেখাতে নিয়ে যেত না। আমার অসুস্থতা সুস্থতা নিয়ে কখনোই তার কোনো মাথা ব্যথা ছিল না। অথচ সে বাইরে এসে বলে আমি নাকি অসুস্থ। আমি উঠে দাঁড়ালাম। মনে হচ্ছিল আর এক মুহূর্তে এখানে থাকলে আমি ভেঙে পড়ব। দরজার দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ করে থেমে গেলাম। পেছন ফিরে তাকালাম। আচ্ছা সাবিহা, তুমি কি সুখী? প্রশ্নটা বেরিয়ে এলো নিজের অজান্তেই। সাবিহা চুপ করে রইল। তারপর ধীর গলায় বলল, আমি শান্তিতে থাকতে চাই, কিন্তু প্রত্যেকটা দিন ভয় নিয়ে ঘুমাই। আমি মাথা নেড়ে দরজা খুলে বের হয়ে এলাম। গাড়িতে বসে আমি আয়নায় নিজের মুখটা দেখলাম। আজ প্রথমবার আমি নিজেকে নতুন ভাবে দেখলাম। একটা ভাঙা মানুষ হিসাবে না, বরং এমন একজন মানুষ হিসাবে যার সামনে এখন একটাই সিদ্ধান্ত। আমি ফোনটা বের করলাম, তাকে মেসেজ করলাম, আজ রাতে একটু তাড়াতাড়ি করে বাসায় চলে এসো। তো রাতটা সত্যিই অনেক লম্বা ছিল। ঘড়ির কাঁটা যেন ইচ্ছে করে ধীর চলছিল। আমি যে আর আগের তৃষ্ণা নেই সেটা আমি ভালোই বুঝতে পারতেছিলাম। রাশেদ সেদিন রাত 8টার আগেই বাসায় ফিরে এলো। দরজাটা খুলে ভেতরে ঢুকেই বলল, আজকে তুমি আমাকে এত তাড়াতাড়ি ডাকলে কেন? আমি ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়েছিলাম। আমি সরাসরি তার চোখের দিকে তাকালাম। তোমার আরেকটা বাসা আছে। কয়েক সেকেন্ডের মধ্যে তার মুখের রংটা উদাও হয়ে গেল। কি বলছো এসব? সে স্বাভাবিক থাকার চেষ্টা করলো। আমি টেবিলের উপরে ফোনটা রাখলাম। সেই ফোনটা পাসওয়ার্ড এখনো সে স্পেশাল তারিখটাই আছে। তার হাতটা কেঁপে উঠলো। আমি তাকে ধীর গলায় বললাম, 4টা বছর ধরে তুমি 2টা জীবন বয়ে বেড়াচ্ছ, একটা আমার সাথে আর একটা সাবিহা আর তার ছেলের সাথে। সে হঠাৎ করেই উঠে দাঁড়ালো। শুনো তৃষা, এখানে কিছু বিষয় আছে। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, না। আমার কণ্ঠ এবার দৃঢ়। আজ আর আমি তোমার কোনো কথাই শুনবো না। আজকে শুধু আমি বলবো। আমি তাকে একে একে সব বলতে লাগলাম। ফোন, চ্যাট, ফ্ল্যাট, টাকা, এমনকি আজকের দেখা। তার মুখে প্রচন্ড ভয়, অপরাধবোধ আর মুখে একটা ক্লান্তি। সবকিছু শুনেও সে চুপ হয়ে বসে রইল। কিছুক্ষণ পরে এসেই খুব নিচু গলায় বলে উঠল,